সো হ্যালো গাইস, তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে ইরা মানে স্বস্তিকা মুখার্জির চরিত্র, যেটা টেক্কা চলচ্চিত্রে তাকে ইরা চরিত্রে দেখা যাবে। তো তিনি হচ্ছেন একটা কর্পোরেট কোম্পানি, সেই কোম্পানির মালকিন। তো এখানে আমরা মূলত আলোচনা করব যে গল্প কোন দিকে মোড় নিতে পারে, কিন্তু সেইটার আগে আমার মনে হয় চরিত্রগুলো কী কী আছে সেগুলো একবার পরখ করে নেওয়া জরুরি। তো ইরা কোম্পানির মালকিন, প্রচণ্ড বেশি অ্যারিস্টোক্রেট। নেক্সট হচ্ছে মায়া, যে চরিত্র পর্দায় আমরা দেখতে পাবো রুক্মিণী মিত্রকে, এবং সেটা হচ্ছে পুলিশের চরিত্র। যদিও বয়েস কাট চুলে আমরা এখানে রুক্মিণী মিত্রকে দেখতে পাবো, এবং তার চরিত্রটা যথেষ্ট কিন্তু ভূমিকা রাখবে এই গল্পে, যথেষ্ট কন্ট্রিবিউট করবে এরকমটা আমরা আশা করতে পারি। এবং যেহেতু সৃজিত মুখার্জির সিনেমা, মনে হয় ভালো অভিনয় তার কাছ থেকে তিনি বের করে নেবেন। তো ওটাই রুক্মিণী, মায়া, পুলিশ। এরপরে হচ্ছে দেব, যার নাম হচ্ছে 1 লাখ, এবং প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড একটা চরিত্র, প্রচণ্ড, এবং যে চাকরি বাকরি পায়নি, একজন সাফাই কর্মী, ঝাঁটা বা মপ নিয়ে সে কিন্তু মেঝে সাফ করে। তো সে এখানে হস্টেজ করছে। তো কেন করছে, কী কারণে করছে, সেটা তো আমরা ভিডিওতে একটু এগিয়ে আলোচনা করব। কিন্তু চরিত্রটা একটা সাফাই কর্মীর চরিত্র, যার মাথার মধ্যে সব সময় একটা ডিপ্রেশন, একটা ফ্রাস্ট্রেশন, হতাশা ঘুরপাক খাচ্ছে। এবং চরিত্রের নাম হচ্ছে 1 লাখ, এবং দেবের যেরকম দাড়ি, উস্কো খুস্কো চুল, সেইগুলো কিন্তু ফ্রাস্ট্রেশন বা হতাশার দিকেই জোরালো ইঙ্গিত করছে। এরপরে আমরা সৃজাকে দেখতে পাবো। সৃজাকে এর আগে আমরা বাঘা যতীন চলচ্চিত্রে দেখেছি দেবের সঙ্গে অভিনয় করতে, এবং সেখানে তাকে একটা পুরনো দিনে মেয়েরা যেরকম পাড়ের শাড়ি পরতো বা তাদের মুখটা যেরকম কমনীয় হতো, সেই ধরনের চরিত্র আমরা করতে দেখেছি সৃজাকে। এইখানে কিন্তু একদমই অন্যরকম লুক তার আমরা দেখতে পাবো। এখানে মডার্ন কাপড়ে এবং রিপোর্টারের চরিত্র দেখতে পাবো। তো নেক্সট হচ্ছে টোটা রায়চৌধুরী, ইনার ব্যাপারে বেশ কিছু রিভিল এখনও অবধি হয়নি। টিজারে এক ঝলক দেখানো হয়েছে, এবং সে তো দেবের সিনেমাতে ভিলেনই করে থাকে, তো তাকে ভিলেন হিসেবে দেখতে পাবো, এটা অ্যাজামশন করে নেওয়া খুবই সহজ। কিন্তু এবার দেখা যাক যে কী হয়, কারণ যেহেতু ওই টিজারেই এক ঝলক দেখেছি আমরা, তাই তার ব্যাপারে খুব বেশি যে জানি বা ওয়াকিবহাল সেইটা নয়। তবে ওই এক ঝলকটাই যদি আমরা একটু ব্রেকডাউন করি, তাহলে এইটুকুনি বোঝা যায় যে টোটা বনেদি বড়লোক। দেবের উস্কো খুস্কো দাড়ি বা কাপড়ে নোংরা দেখে যেরকম তাকে মনে হচ্ছিল যে সে গরিব, বাট টোটা রায়চৌধুরীর ক্ষেত্রে কিন্তু না, সে কিন্তু বনেদি বড়লোক, এইটুকু শিওর আমরা। এইগুলো ছিল কিন্তু ক্যারেক্টার পোস্টার, ঠিক আছে। এবার যেরকম স্বস্তিকার চরিত্রটার নাম হচ্ছে ইরা, রুক্মিণীর চরিত্রটার নাম হচ্ছে মায়া, বা দেবের চরিত্রটার নাম হচ্ছে 1 লাখ, এগুলো হচ্ছে ক্যারেক্টার পোস্টার, যেটা কিন্তু পেপারে বেরিয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা হলো। এবং এর পরে যেটা মেন এই ভিডিওর টপিক, থিওরি, আমরা এখানে 5টা থিওরি নিয়ে কথা বলেছি, এবং এই 5টা থিওরি প্রত্যেকটা কিন্তু ইন্টারেস্টিং। প্রথম থিওরিটা কিন্তু বেসিক একটা থিওরি, যে গল্পটা এর নিচে নামবে না। সৃজিত মুখার্জি যেরকম বেঞ্চমার্ক, তিনি যেরকম সিনেমা বানান, তার খাজা সিনেমাও যেরকম হয়, গল্পটা এর থেকে খারাপ হবে না, এটা বেস। বা এর নিচে হয়তো নামবে না, এর নিচে নামলে এন্টারটেনমেন্ট ফ্যাক্টরটা কমে যাবে। তো থিওরি 1টা হচ্ছে বেস, থিওরি 2, থিওরি 3, থিওরি 4, থিওরি 5, প্রচুর কিন্তু নতুন নতুন এমন কিছু তথ্য আমরা এখানে জুড়েছি, আমরা এখানে অ্যাড করেছি, যেটা কিন্তু বাকি কোনো ভিডিওতে তোমরা কিন্তু দেখোনি বা তোমরা এক্সপিরিয়েন্স করনি, বা এটা কিন্তু মাথাতে আসেনি। এমনকি টোটারও কীরকম রিলেশন হতে পারে সেটা কিন্তু আমরা এখানে বলেছি, এবং যে জিনিসগুলো প্রচণ্ড অবভিয়াস সেগুলো আলোচনা করেছি। এবারে এটা যেহেতু টিজার, তাই 5টা থিওরি, এবং ইচ্ছে আছে, কিছু কনফিউশন আছে, সেগুলো দানা বাঁধছে। ট্রেলার বেরোনোর পর সেগুলো সম্পর্কে একদম পুরোপুরি সুনিশ্চিত যখন হয়ে যাব, তখন কিন্তু আরও 5টা মানে টোটাল 10টা গল্পের ওপর যে প্রেডিকশন, সেটার ওপর যে বেস করে বানানো থিওরি, সেগুলো আসবে টেক্কা সিনেমার। তো 10টা থিওরি আসতে চলেছে ট্রেলারের পরে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং এখন এই 5টা থিওরি এনজয় করো, এবং কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের কী মনে হচ্ছে, কী থিওরি হতে পারে। সেগুলো ইন্টারেস্টিং হলে ওই 10টার মধ্যে তোমাদের থিওরিগুলো কিন্তু ইনক্লুড করব, এবং সেখানে পাশে শাউট আউটও দেওয়া হবে।
তো এবারে আমার নিজের কোনো ফেসবুক থেকে নেওয়া নয়, নিজের বানানো যে 10টা থিওরি সেগুলো এনজয় করা যাক। লেটস সি। তো থিওরি 1 আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। তো এটা আমি নিজেই বানিয়েছি এবং থিওরি 1 2 3 4 5 5টা থিওরি হচ্ছে কি আমি প্রস্তুত করেছি, তৈরি করেছি। এবং 5টা থিওরি যখন বলা বা পড়া শেষ হবে তখন আমি দেখাবো যে খাতায় কীভাবে পরিশ্রম করে এটার ম্যাপটাকে বানাতে হয়। এটা যথেষ্ট ঝক্কির কাজ। যাই হোক, তো থিওরি 1-এ আমরা কী লেখা আছে পড়ি। তো দেব একজন সাফাই কর্মী, হ্যাঁ ঠিক, আমরা দেখেছি মপ নিয়ে আছে। তাকে অনেক দারিদ্র্য সহ্য করতে হয়, এই জন্যই আমরা দেখেছি তার চুল উস্কো ফুস্কো। তার সাথে অন্যায় করেছিল স্বস্তিকা মুখার্জি, ওই চাকরিতে নিযুক্তি নিয়েই হবে এবং যোগ্যতা থাকা সত্ত্বেও দেবকে চাকরি না দিয়ে। আচ্ছা, তাই দেব যাতে এরকম অন্যায় আর কারোর সাথে না করে সেই জন্য কিছু লোক জোগাড় করে, সেই লোকেরাও কিন্তু স্বস্তিকার দুর্নীতির কোপে পড়েছে। এবং এই ট্রোপটা এখানে বলে রাখি, এই ট্রোপটা আমরা জাওয়ানে দেখেছি। শাহরুখ খান অ্যান্টি সিস্টেম কথা বলছে এবং শাহরুখ খানের সাথে যে মেয়েদের দেখি, কারোর বাবার সাথে অন্যায় হয়েছে, ঠিক আছে, বা কারোর নিজের সাথে অন্যায় হয়েছে, তারাও কিন্তু এসে জুড়ছে, মানে সবার ক্রাইসিস পয়েন্টটা সেম। তো সেরকম হস্টেজ তো আর একা করা যায় না। তো তাকে যে মদত জোগাচ্ছে যারা, তাদের সাথেও কিন্তু একই রকমের হয়রানি হচ্ছে। এবং স্বস্তিকার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে তাকে শাস্তি দেওয়া যাতে সে এরকমটা আর কখনো কারোর সাথে না করে। তো এইটা বেস, মানে এর নিচে গল্প নামবে না, মানে গল্প একদমই জগা খিচুড়ি মার্কা, এর থেকেও খারাপ সেটা আমি বিশ্বাস করি না। তো নর্মাল গল্প, দেব সাফাই কর্মী, তাকে অনেক দারিদ্র্য সহ্য করতে হয়, তার যে কারণে চেহারাটাও কুঁজো হয়ে গেছে, তার চুলও উস্কো খুস্কো, তার দাড়িও বেড়েছে। তো এবার তার সাথে একটা বড় সড়ো অন্যায় করেছে স্বস্তিকা মুখার্জি, যে কী অন্যায় না, যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি দেয়নি। এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের এখনকার রিয়েল একটা ঘটনা বা এখনকার রিয়েল অবস্থা। এখানে অনেক অনেক, বিশেষ করে যদি এসএসসির কথা বলি, অনেক বছর ধরে কিন্তু কোনো নিযুক্তি নেই। তো সেখানে যারা সেই চাকরির পরীক্ষার্থী, তারা কিন্তু যথেষ্ট ডিপ্রেসড, হতাশাগ্রস্ত হয়ে সব সময় থাকে, আন্দোলন করে, মিটিং মিছিল করে এবং তারা জমায়েত করে একসাথে। এবং তাদের এইটা বা এই প্রসেসে চলতে চলতে ধীরে ধীরে না, তাদের মধ্যে যে মনোবলটা সেটা শেষ হয়ে যায় এবং শিরদাঁড়া সোজা করে যে দাঁড়ানো, সেই শিরদাঁড়াটা অবধিও ঝুঁকে যায়। কারণ প্রতিদিন সকালে উঠে যদি এই কথাটা মাথার মধ্যে আসে যে আমি যে রাজ্যে বসবাস করছি সেই রাজ্যে আমার যে চাকরি, সেই চাকরির কিন্তু কোনো সুবিধা নেই, কোনো সুযোগ নেই। তো সেই মানুষগুলোকে রিপ্রেজেন্ট করছে কিন্তু দেব। এবং আমরা দেখেছি যে পিএইচডি মানে করেছে, সেও একটা ডোমের চাকরি করছে, সেও একটা পায়খানা পরিষ্কার করছে। তো সেরকম দেব হয়তো বিশাল শিক্ষিত একটা ছেলে, কিন্তু সে কী করছে না, সাফাই। কোনো কাজই ছোটো নয়, কোনো কাজই ছোটো নয়। স্টিল সে একটা পড়াশোনা করা ছেলে, কিন্তু সে কী করছে না, সে একটা সাফাই কর্মীর কাজ করছে। তো সেটা তার কাছেও যথেষ্ট বেশি ফ্রাস্ট্রেটিং, মানে ছোটো করার জন্য না, তার এটাই মনে হয় যদি সাফাই কর্মী হতে হতো তাহলে আমি এতগুলো বইয়ের পাতা উল্টালাম কেন, তার তো এইটুকুনি জানলেই হতো। আমি তো বইয়ের পাতা উল্টেছি একটা বড় র্যাঙ্কের অফিসার হবো বা চাকরি করবো এবং আমার দেশকে, রাজ্যকে সার্ভ করবো। এবং সেইটা করতে গেলে আমার যে যোগ্যতাটা, যে বুনিয়াদটা বানাতে হয়, সেটার জন্য আমাকে পড়তে হবে। বাট সব কিছু করেও না, যখন সে চাকরিটা পাচ্ছে না, তখন কিন্তু সে সবসময় ডিপ্রেসড হয়ে থাকছে। তো এটা একদম বাস্তব, মানে একদম জ্বলন্ত বাস্তব থেকে কিন্তু গল্পটাকে তুলে সৃজিত মুখার্জি এখানে বুনেছেন। এবং যেইটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ অতীব সহজে দেখলে রিলেট করে নেবে, যদি সেন্টিমেন্টের যে জায়গাটা থাকে সেই জায়গাটাকে খুব সুন্দর করে সুরসুরি দেওয়া যেতে পারে। তাহলে প্রথমেই এই গল্পটার সঙ্গে, এবং সবথেকে বড় কথা, গল্পটার সেন্টিমেন্টের সঙ্গে কিন্তু মানুষ পুরোপুরি জুড়তে পারবে। তো যেটা কিন্তু এই গল্পটার একটা ভালো দিক, এটা সব থিওরিতেই আছে। মানে ইভেন এটা মেকার্সরা নিজেই বলেছে যে দেব কিন্তু দারিদ্র্যের সঙ্গে লড়ছে। এবং আমরা টিজারেও দেখতে পাচ্ছি সে কুঁজো হয়ে গেছে, তার দাড়ি উস্কো খুস্কো, চুল উস্কো খুস্কো, দাড়ি জঙ্গল হয়ে গেছে, কুঁজো হয়ে গেছে, তার পরিষ্কার মানে পোশাক যেটা, সেটা পরিষ্কার নয়, সেটা ময়লা। এবং সেই মত অবস্থায় সে কিন্তু এই যেটা হস্টেজ সেটা করছে। তো এটা থিওরি 1। এরপরে থিওরি 2-তে আমরা জাম্প করব। আচ্ছা, তো থিওরি 2-তে কী লেখা আছে পড়ি, যে স্বস্তিকা দেবকে চাকরির প্রতিশ্রুতি দেয়, কিন্তু তার বদলে তার মেয়েকে কিডন্যাপ করতে বলে। এবার এইটা স্বস্তিকা দেবকে চাকরির প্রতিশ্রুতি দেয় কিন্তু তার বদলে কিডন্যাপ করতে বলে। যেটা আলোচনা করছিলাম অ্যাকচুয়ালি, যে চাকরি তো এমনি এমনি কেউ দেয় না,
মানে এমনি এমনি কোনো দিনেই চাকরি দেওয়া হয় না, বা সেটা উচিত নয়। চাকরি দিতে হয় যোগ্যতার নিরিখে। কিন্তু সেই যে যোগ্যতার নিরিখে চাকরি দেওয়া, সেটা তো কবেই উঠে গেছে। তারপরে এলো যে চেনা লোক হলে বা চেনা মানুষ হলে তাদেরকে চাকরি দেওয়া হবে, এবং তারও পরে এলো যে চেনা হলেও তাকে একটা স্পেসিফিক অ্যামাউন্টের টাকা ঢালতে হবে এবং চেনা হতে হবে, তারপরে তাকে চাকরি দেওয়া হবে। এবং এইটারই একটা এক্সট্রিমে সিচুয়েশান কিন্তু বুনেছেন আমাদের সৃজিত মুখার্জি। তো তিনি কোন এক্সট্রিম সিচুয়েশান বুনেছেন না, তিনি এখানে বলেছেন যে স্বস্তিকা দেবকে চাকরি দেবে, মানে এটা আমরা আন্দাজ করছি থিওরি টুতে, যে স্বস্তিকা হয়তো দেবকে চাকরির প্রতিশ্রুতি দেয়, কিন্তু আমরা তো জানি যে এমনি এমনি কেউ দেয় না, যে হয় তার কাছ থেকে কিছু ফায়দা লুটে নেয়, তার কাছ থেকে মোটা টাকা আদায় করে নেয়, বা হয়তো তাকে কোনো একটা টাকা দিল, তার বিনিময়ে তাকে হয়তো জেল যেতে হলো, যেটা আমরা খুব কারেন্ট সিচুয়েশনেও দেখেছি। তো সেরকম সেটাকে আরও একটু এক্সট্রিম, সিনেমা মানে তো একটু অতিরঞ্জন এক্সট্রিমে গিয়ে কী বলেছে না, তাকে হচ্ছে চাকরির প্রতিশ্রুতি তো দেয়, কিন্তু তার বদলে তার নিজের মেয়েকেই কিডন্যাপ করতে বলে। ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। স্বস্তিকার পক্ষে পুলিশ, প্রশাসন, মিডিয়া সবাই আছে, কারণ স্বস্তিকা একটা কর্পোরেট সংস্থার সিইও, একমাত্র মালকিন, তার বীভৎস টাকা। এবং আমরা দেখি আমাদের দেশের যে শিল্পপতি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার সাথে কিন্তু প্রধানমন্ত্রীর কত ভালো সম্পর্ক, এবং সেরকমই সে এখানকার একটা বড় কর্পোরেট সংস্থার মালকিন, তার পক্ষে তো প্রশাসন, মিডিয়া হাতে থাকবে, এটাই তো খুবই স্বাভাবিক, তাই নয় কি? কিন্তু ইন্টারভেলে আমরা দেখতে পাই যে কিডন্যাপ করার অপরাধে স্বস্তিকা দেবকে ফাঁসি দেয়। ঠিক আছে, তখন দেব রীতিমতো রেগে ঝঙ্কার দিয়ে ওঠে এবং হস্টেজ করবার প্ল্যান করে প্রতিশোধ নেয় স্বস্তিকার বিরুদ্ধে। ওকে, সো এখানে ইন্টারভেলে আমরা দেখতে পাচ্ছি কি না, কিডন্যাপ করার অপরাধে স্বস্তিকা দেবকে ফাঁসিয়ে দিচ্ছে। তার মানে হয়তো স্বস্তিকা তার মেয়েকে কিডন্যাপ করাতে চাইছিল, এটা একটা প্ল্যান হতে পারে। বা আরেকটা হতে পারে যে দেব যেহেতু তার আগে প্রচুরবার প্রোটেস্ট করেছে স্বস্তিকার এগেইনস্টে, সো স্বস্তিকা দেবকেই ফাঁসাতে চাইছিল, কিন্তু এমন একটা টরেটক্কা কেসে, এমন একটা কঠিন, এমন একটা কঠোর কেসের বেড়াজালে, যেখান থেকে বা যেখানে থেকে বেরোনোর কোনো উপায় নেই, বা যেখানে ফেঁসে গেলে সে কিন্তু একদম জেলে চলে যাবে, তাই জন্য একটা হস্টেজ করার প্ল্যান করেছিল। এবং হয়তো যেহেতু তার হাতে মিডিয়া, প্রশাসন, পুলিশ আছে, তাই জন্য সে হয়তো বলেও ছিল যে ঠিক আছে, তুমি হস্টেজটা করো, এবং তোমাকে, আমার হাতে তো প্রচুর প্রশাসন, আমার হাতে মিডিয়া, আমার হাতে প্রচুর পুলিশ, তারাই তোমাকে ওখান থেকে বের করে আনবে। এবং দেব যখন দেখছে এর কথা মানে না শুনলে অনেক বেশি বিপদ, তার থেকে শুনলে যদি আমার কোনো মানে উপকার হয়, বা আমি যেটা চাইছি সেটা যদি হয়, সেটা শুনে সরল মনে হয়তো বিশ্বাস করেছে। এবং ইন্টারভেলে একটা বড় টুইস্টের ব্লক হিসেবে এটা আসবে, যে অ্যাকচুয়ালিতে দেব নিজেই একটা বড় বেড়াজালে ফেসে গেল, এটা ইন্টারভেল ব্লকেজ হবে। সেকেন্ড হাফে আমরা দেখতে পাবো যে দেবের যখন সব দিক থেকে কোণ ঠাসা, সে যখন একদম সব দিক থেকে ধরাশায়ী হয়ে পড়েছে, তার পালানোর পথ নেই এবং তার মনোবল ভেঙে গিয়েছে, এই রকম অবস্থায় সে কীভাবে ঘুরে দাঁড়াচ্ছে, সেটাও কিন্তু একটা বিশাল বড় ইমোশনাল পয়েন্ট হয়ে গেল। কারণ একটা মানুষ যে পশ্চিমবঙ্গে থাকে, চাকরি নেই, পড়াশোনা করেছে, যোগ্যতা আছে, তবু ঝাঁট দেয়, সে ভুল করে একটা হস্টেজ কেসে ফেঁসে গেছে, সেখান থেকে পালাবার পথ নেই, এখন একঘরে হয়ে গেছে। এটার মানে হচ্ছে যে সে এবার কি করে বেরোবে, মানে দেয়ালে পিঠ ঠেকে গেছে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষের, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষের ঘুরে দাঁড়ানোর যে গল্প, সেটা কিন্তু অনেক অনেক বেশি মানুষ একসাথে জুড়তে পারে। এবং সেইটা যদি এখানে ভালোভাবে নিপুণ শিল্পের আঁচড়ে সৃজিত মুখার্জি বুনতে পারেন, তা কিন্তু আসলেই বীভৎস প্রশংসার দাবি রাখে। তো এই অ্যাঙ্গেলটা যদি হয়, তাহলে কিন্তু থিওরি টুটা বেশ ভালোভাবে ওয়ার্ক করতে পারে বলে আমার বিশ্বাস। এবং এর সাথে সাথে স্বস্তিকা যে দেবকে ফাঁসাবে, এটার যথেষ্ট সম্ভাবনা আছে, কারণ দেব নিজেও ওরকম ধরাশায়ী, দেব নিজেও হতাশাগ্রস্ত, তার চুল উস্কো খুস্কো, দাড়ি জঙ্গলের মতো, পোশাক ময়লা, ওপর দিকে একটা কর্পোরেট সংস্থার মালকিন স্বস্তিকা, যার হাতে পুলিশ আছে, প্রশাসন আছে, মিডিয়া আছে, অগাধ টাকা আছে, ফেম আছে, সে কিন্তু এরকম মানুষকে দাবিয়ে দিতেই পারে। ঠিক আছে, সুতরাং সর্বহারা মানুষদের গল্প হিসেবেও কিন্তু উঠে আসতে পারে টেক্কা, এবং তাহলেও কিন্তু এর ইমোশনটা মানুষ জুড়তে পারবে। সুতরাং আমরা থিওরি ওয়ানেও দেখলাম যে ইমোশনটা কীভাবে
ওয়ার্ক করছে। এবং থিওরি টুতেও যদি এভাবে গল্পটা এগোয় তাহলেও কিন্তু থিওরিটা খুব সুন্দরভাবে ওয়ার্ক করবে দর্শকদের মাঝে। এবং এইটা ফলে আমরা সেকেন্ড হাফটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিংলি দেখতে পাবো, বা সেকেন্ড হাফটা আমাদের কাছে কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিংলি উঠে আসবে যে দেব এবার কী করে প্ল্যান সাজিয়ে 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 সেই বদলাগুলো নিচ্ছে। এবারে থিওরি থ্রি। তো থিওরি থ্রি কী আছে আগে পড়ে নিই। এটা সত্যি যে স্বস্তিকা দেবের সাথে খারাপ করেছে, তবে তাকে হস্টেজ নেবার জন্য উস্কে দেয় টোটা। আচ্ছা, মানে স্বস্তিকা দেবের সাথে খারাপ কাজ করেছে, এটা প্রথমে হচ্ছে, ঠিক আছে। একদম প্রথম টাইম লাইনে স্বস্তিকা দেবের সাথে খারাপ পড়েছে। দেব পড়াশোনা জানার ছেলে, তার যোগ্যতা আছে, সে চাকরি পেত, হয়তো তাকে না দিয়ে অন্য কাউকে ক্ষমতা এবং অর্থের বিনিময়ে সে, মানে স্বস্তিকা মুখার্জি সে বলতে, চাকরি দিয়েছে এবং তার ফলে দেবের সাথে অন্যায় হয়েছে এবং দেব চাইছে এর প্রতিবাদ করতে এবং এর প্রতিবাদ করেছে সে প্রচুরবার। আমরা তো আমাদের রাজ্যেও দেখেছি যে অনেকে চাকরি নিয়ে প্রচুর ছেলেমেয়ে প্রতিবাদ করে, কিন্তু সেটা তো মানে কিছু হয় না, ওই সুস্থভাবে ভালোভাবে প্রতিবাদ করে তো কিছু হয় না। তো আমরা একটা বড়ো স্টেপ চাই। এবার সেই বড়ো স্টেপটা একা তো মানুষ পারবে না, যে সাধারণ মানুষ শিক্ষিত ছেলে পড়াশোনা করে যোগ্যতা আছে সে হুট করে কী করে ওরকম করতে পারবে। তো তার জন্য তাকে উস্কেছে হয়তো টোটা রায়চৌধুরী। এবার কিন্তু কেন, কারণটা কিন্তু আমি ভ্যালিডভাবে লিখেছি থিওরি থ্রিতে। আমার মতে এর থেকে ভ্যালিড কারণ এক্সিস্ট করে না। সো কারণটা হচ্ছে যে মেয়েটা টোটা আর স্বস্তিকার মেয়ে। ইয়েস, যে মেয়েটাকে দেখছি স্বস্তিকার একার মেয়ে নয়, সেটা স্বস্তিকা এবং টোটার মেয়ে, এবং দুজনেরই সন্তান ওই মেয়েটা। টোটা স্বস্তিকার এক্স হাজব্যান্ড। ইয়েস, স্বস্তিকা তো আমরা দেখতে পাচ্ছি যে মানে আর্টিকেলেও বেরিয়েছিল যে স্বস্তিকার মেয়েটা কে আমরা দেখতে পেয়েছি, সেই মেয়েটাকে হস্টেজ নেবে দেব। কিন্তু স্বস্তিকা তাহলে মা, কিন্তু মেয়েটার বাবা সম্পর্কে আমরা কি কোনো আপডেট পাই না। পেপারে কি বলা হয় যে টোটার চরিত্রটাকে নিয়ে চমক রয়েছে। সো এইটা 2-2-4 করে নিয়েছি। এবং স্বস্তিকার এক্স হাজব্যান্ড কিন্তু টোটা, এবং প্রচুর সম্পত্তি, মোটা অ্যামাউন্টের টাকা আর আইনের মারপ্যাচ, ঠিক আছে। স্বস্তিকা যেহেতু একটা বিশাল বড় কর্পোরেট কোম্পানির মালকিন, তার প্রচুর সম্পত্তি, মোটা অ্যামাউন্টের টাকা, আইনের মারপ্যাচ, এই তিনটে দিক থেকে কিন্তু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে মেয়েটার কাস্টাডি নিয়ে নিয়েছে। এবার হয়তো টোটা ভালো বাবা ছিল না তাই তার হাতে তুলে দেয়নি। সেখানে কী হলো যে টোটার চরিত্রটা না পুরোপুরি হোয়াইট না, গ্রে। এবার এখন আমরা মুভিতে গ্রে ক্যারেক্টার দেখতে পাচ্ছি, সো তাই জন্য এটা আমি অ্যাড করেছি। এবার যাচ্ছে তাই অপমান করে টোটাকে, রাগে, অপমানে, ঘৃণায় টোটা প্রতিশোধ তোলে। এইটা আমরা থিওরি থ্রিতে দেখতে পেতে পারি। এবং এইটা যদি হয় তাহলে কিন্তু প্রতিটা চরিত্রই গ্রে হয়ে গেল। মানে হ্যাঁ, স্বস্তিকা দেবের সাথে খারাপ করেছে, কিন্তু মা হিসেবে মেয়ের সাথে খারাপ কিছু করেনি, কারণ সে জানতো যে মেয়ের দায়িত্বটা সে নিজে ভালো করে নিতে পারবে, তাই সে নিয়েছে। সো এইটা ফার্স্ট পয়েন্ট। এবং সেকেন্ড সেকেন্ড যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে এইখানে যে টোটা যে বদলাটা নিচ্ছে সেটা কিন্তু জাস্টিফাইড বদলা। তার কারণ হচ্ছে যে সে বাবা তাকে হয়তো তার মেয়ের সাথে দেখা করতে দেয় না, কথা বলতে দেয় না, তাই জন্য সে যথেষ্ট বেশি ডিপ্রেসড। কিন্তু সে যে স্টেপটা নিচ্ছে, যে হস্টেজ নেওয়ার প্ল্যান দিচ্ছে দেবকে বা মদত জোগাচ্ছে, সেইটা কিন্তু উচিত নয়, কারণ ওইটা একটা উপায় হতে পারে না কোনোদিনও। এবং দেব যে গল্পের যে মূল চরিত্র, সে হতে পারে ফ্রাস্ট্রেটেড, চাকরি পাচ্ছে না, দুর্নীতি হচ্ছে, বাট স্টিল সে হস্টেজ নিচ্ছে। হস্টেজ নেওয়াটা তো সব কিছুর সলিউশন হতে পারে না। তো এখানে প্রতিটা চরিত্রই কিন্তু গ্রে হয়ে গেল যদি এইটা হয়। এবং যত থিওরিতে আমরা যাব তত বেশি কিন্তু টুইস্ট বাড়বে, তত বেশি চরিত্র গ্রে হবে, এবং তত বেশি সলিড থিওরি যেগুলো আমি লিখেছি সেগুলো তোমাদের দেখাবো। সো এইভাবে তোমরা জুড়ে থাকো। তো একবার রিক্যাপ করে নিই যে টোটা স্বস্তিকার এক্স হাজব্যান্ড, এবং স্বস্তিকার নিজের ক্ষমতার বলে কিন্তু কী করে যে মেয়েটাকে কাস্টাডি নিয়ে নেয়। এবং ক্ষমতা বলতে তার প্রচুর সম্পত্তি, মোটা অ্যামাউন্টের টাকা। আমরা জানি যে প্রচুর টাকা থাকলে একসাথে 20-25টা উকিলকেও হায়ার করা যায় লাখ লাখ টাকা দিয়ে, সেটা তো আমরা কারেন্ট সিচুয়েশনে দেখেছি। তো সেখানে ও তো শিল্পপতি, ঠিক আছে। তো সেখানে তো আমাদের স্বস্তিকের সিইও, ঠিক আছে, তো তার প্রচুর টাকা, তো সে বড় বড় উকিল হায়ার করতে পারবে কেস জেতার জন্য। সেইভাবে হয়তো সে কাস্টাডি নিয়েছে, এবং তার জন্য যে মেয়ের যে ভালোবাসা সেটা থেকে বঞ্চিত হয়ে রয়েই গেছে টোটা।
এবং তার জন্য টোটা বাধ্য হয়ে কিন্তু একটা প্ল্যান করেছে, যে প্ল্যানের মাধ্যমে কিন্তু মেয়েটাকে এভাবে হস্টেজ করে নিতে পারে, এবং সে এভাবে মেয়েটাকে হস্টেজ করে দেবকে ওখান থেকে পালাতে বলে তারপরে সে হয়তো মেয়েটাকে নিজের কাছে রেখে নেবে, এবং মেয়েও হয়তো তাই চায়। ঠিক আছে, এবার মেয়েটার তো আমরা সেরকম কোনো শর্ট দেখছি না যে সে কাঁদছে বা প্রতিবাদ করছে, তার জন্য এটা ট্রেলার এলে যেরকম আমি বললাম 10টা থিওরি এমনি এমনি না, ট্রেলার এলে কিছু জিনিস পরিষ্কার হবে। তার মধ্যে এইটা একটা, যে মেয়েটার অঙ্গভঙ্গিটা কীরকম। তো আরেকবার যদি রিক্যাপ করি, যে স্বস্তিকা এক্স হাজব্যান্ড টোটা রায়চৌধুরী এক্স হাজব্যান্ড, এখন কে হাজব্যান্ড সেটা জানি না, হয়তো এখন কোনো হাজব্যান্ড নেই, এখন স্বস্তিকা সিঙ্গেল মাদার। কারণ এখন যদি কোনো হাজব্যান্ড থাকতো সেটাকে হয়তো দেখানো হতো টিজারে, বা হয়তো আর্টিকেলে বেরোতো, বা সেটা হয়তো আমরা দেখতে পাবো ট্রেলারে ঝলক। ওকে, সো এখনও অবধি থিওরি 3তে আমরা এরকম ধরে রেখেছি, এবং থিওরি 3তে প্রতিটা চরিত্র গ্রে বা ধূসর। এবার থিওরি 4টা পড়ছি আগে। তো বাচ্চা মেয়েটা স্বস্তিকার নিজের না, দত্তক নেওয়া, এবং আসল বাপ যে সে হলো টোটা, এবং পুরো হস্টেজটা দেব করেছে, এবং মিডিয়ার লোক হিসেবে আরিয়ান ও সৃজা পুরো বিষয়টা কভার করেছে, প্রকাশ্যে এনেছে। ঠিক আছে, তো প্রথমে এইটুকু, বাচ্চা মেয়েটা স্বস্তিকার নিজের না, দত্তক নেওয়া। এখানে আমরা স্বস্তিকার যে এজটা দেখতে পাই, স্বস্তিকা ভীষণই বয়স্ক, এরকম তো নয় যে স্বস্তিকাকে কচি দেখানোর চেষ্টা করা হয়েছে, স্বস্তিকার যেরকম তাকে সেরকমই দেখানো হয়েছে, এবং তার এজ 40 ঊর্ধ্ব। ঠিক আছে, এবং তার মেয়ে যেখানে এইটুকুনি একটা মেয়ে, আমরা মোটামুটি ধরুন 43-44, এই 40 ঊর্ধ্ব এজে কীরকম বাচ্চার বয়স হতে পারে আমরা আন্দাজ করতে পারি, সেই তুলনায় মেয়েটাকে তো অনেকটাই ইয়াং মনে হচ্ছে সেখানে আমরা। এবং মেয়েটার সাথে স্বস্তিকার অ্যাকচুয়ালিতে কোনো মিলও নেই মুখের। ঠিক আছে, তো সব কিছু নিয়ে আমরা মেয়েটাকে দত্তক নেওয়া ধরে নিচ্ছি। এবার এই যে দত্তক নেওয়া মেয়ে, এটার আসল বাপ হচ্ছে টোটা রায়চৌধুরী। সে হয়তো পয়সার কারণে বা অন্য কোনো কারণে মেয়েটাকে সে বাধ্য হয়েছিল বিক্রি করে দিতে, এবং সেই মেয়েটাকে হচ্ছে দত্তক নিয়েছে স্বস্তিকা। এরকম একটা জিনিস তো আমরা ভাবছি না, যেরকম এর আগের থিওরি 3তে বললাম যে টোটা স্বস্তিকার এক্স হাজব্যান্ড, এটা তো আমরা ভাবিনি। ঠিক আছে, এটা আন্দাজ করে নিয়েছি। সেরকম মানে মেয়েটার বাবা টোটা এই থিওরিতে, বাট স্বস্তিকা ওকে দত্তক নিয়েছে। ঠিক আছে, ওরা কিন্তু স্বামী স্ত্রী নয়, এইটাকে আমরা ধরে নিলাম। ওকে, আর আরিয়ান সৃজাকে আমরা দেখতে পাচ্ছি, তাদের ব্যাপারে নিউজ এসেছিলো যে তারা কিন্তু রিপোর্টারের রোল করছে। তো রিপোর্টার বা মিডিয়ার পার্সন মানে কি, তারা পুরো ব্যাপারটা কভারেজ করে সুন্দর করে বর্ণনা করে পাবলিকের সামনে আনবে। সো সেই জিনিসটা তারা করেছে, সুতরাং তাদের চরিত্রটাকেও এখানে ইনক্লুড করে নিলাম। তো এবারে টোটা যখন জানতে পারে তার মেয়েকে নিয়ে এরকম হচ্ছে, তো স্বস্তিকা যেহেতু বড় লোক এবং প্রভাবশালী, তো তাই জন্য দুর্নীতির কথা যাতে বেফাঁস না হয়, তার জন্য সে যে কোনো এক্সটেন্ট অবধি যেতে পারে। এবং তাই এখানে কি হয় যে টোটা হয়তো এমন কোনো একটা ডিপার্টমেন্টে কাজ করে যেখানে তার ক্ষমতা রয়েছে অনেক, এবং একটা বিশাল বড় প্রভাবশালী মহিলা কিন্তু এখানে স্বস্তিকা মুখার্জি। তো তাকে শুধু একটা পুলিশ আর অন্যদিকে একটা হস্টেজ নিয়েছে যে একটা সাধারণ বেকার ছেলে, এই দুজনা হয়তো আটকাতে পারবে না, বা ওই মেয়েটাকে এমন জায়গায় রেখেছে, বা ওই মেয়েটার হোয়ার অ্যাবাউট শুধু এই দুজনা কিন্তু করতে পারবে না একসাথে। তাই জন্য কিন্তু তাদের অন্য একজনকে প্রয়োজন, যে ওই মেয়েটাকেও চেনে, বা মেয়েটার একদম নিজের সম্পর্ক, এবং মেয়েটা তার কাছে আসবে, এবং তার একটা পার্টিকুলার প্রভাব আছে, বা তার একটা পার্টিকুলার ক্ষমতা আছে, যেইটা কিন্তু টোটা রায়চৌধুরী। সুতরাং টোটার চরিত্রটা কিন্তু এখানে অনেকটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে, এবং এখানে গ্রে চরিত্র যেটা, সেটা কিন্তু স্বস্তিকার হয়ে যাবে। এবং এখানে দেব এবং রুক্মিণী তারা কিন্তু টাই আপ করে বাঁচাবে বাচ্চাটাকে। সো এইটা কিন্তু হতে পারে, এবং এইটা হলে কিন্তু আমরা আরিয়ান এবং সৃজার ব্যাপারটাকেও কভার করে নিলাম, যে তারা থাকবে, তাদের কাজটা কী হবে না, পুরো জিনিসটাকে মিডিয়ার সামনে আনবে, এবং যখন মিডিয়ার সামনে আনবে সেটাই হয়তো মূল উদ্দেশ্য থাকবে। ঠিক আছে, তো সেইটা যখন মিডিয়ার সামনে চলে আসবে, মিডিয়ার সামনে কোনো একটা জিনিস লিক হলে কী হয়, চাপ সৃষ্টি হয়, তখন জিনিসটা খুব তাড়াতাড়ি করে শেষ করতে হয়। যেরকম আমরা কারেন্ট সিজনে দেখছি যে মিডিয়া এত বেশি কভারেজ দিচ্ছে জিনিসটাকে, যে মানুষ কিন্তু সচেতন হয়ে যাচ্ছে। তো তার জন্য তখন কিন্তু প্রশাসন আরও বেশি তাগিদ লাগাচ্ছে জিনিসটাকে কী করে শেষ করা যায়, কারণ মিডিয়া রোজ জিনিসটাকে সম্প্রচার করছে, মানুষকে আরও বেশি জিনিসটা সম্পর্কে কিন্তু জাগ্রত করে তুলছে। সুতরাং সরকার চাইছে কেসটাকে কী করে থামানো যায়। এখানেও কিন্তু সেম, যেহেতু মিডিয়াতে চাউর হয়ে গেছে, স্বস্তিকা মুখার্জির রেপুটেশন নষ্ট হতে পারে,
কারণ সে এত বড় কোম্পানির সিইও, সেখানে সে তার যত বড় ক্ষমতা সেটা লাগিয়ে কিন্তু চেষ্টা করবে যে এই কেসটাকে যেন তেন প্রকারেণ ধামাচাপা দেবার। তো তখন সেই মুহূর্তে তাকে আটকানো যাবে না শুধু একটা পুলিশ দিয়ে বা একটা যে হস্টেজ করেছে একটা বেকার ছেলে তাকে দিয়ে। সেখানে মিডিয়া একটা কাজ করলো, মিডিয়া একটা অপশান হলো, এবং সেখানে মিডিয়া জিনিসটাকে হয়তো চারিদিকে চাউর করে দিল, স্বস্তিকা হয়তো কোথাও যেতে পারছে না। কিন্তু মেয়েটাকে এবার কী হবে? মেয়েটার জিনিসগুলো কিন্তু জানার জন্য কাজ করবে আমাদের টোটা রায়চৌধুরী, কারণ সে তার আসল বাবা। তো এটা হতে পারে যে মেয়েটা কিন্তু নিজের না স্বস্তিকার, মেয়েটা কিন্তু অ্যাডপ্টেড, সেটা হতে পারে। তো এইটা একটা থিওরি, এবং এটা কিন্তু হতেই পারে, যেটা আমরা ভাবছি স্বস্তিকার মেয়ে আন্দাজ লাগিয়ে মজা পাচ্ছি, বাট হয়তো ডিরেক্টর চাইছে যে আমরা এটাই আন্দাজ লাগাই, এবং তার পরবর্তীকালে আমরা এটা মানে গিয়ে শখ খাবারটা দেখেছি যে না, সেটা তার অ্যাডপ্ট করা চাইল্ড, ঠিক আছে। এবং সে অ্যাডপ্ট কেন করেছে তার এগেনস্টেও আমাদের কিছু রিজন দেবে, এবং সেই অ্যাডপ্ট করা চাইল্ডের আসল বাবা হচ্ছে আমাদের টোটা রায়চৌধুরী। এবং যেটা গুলমোহরেও আমরা দেখেছিলাম, গুলমোহরে যে ইমোশনালটা টার্ময়েলটা ছিল সেটা হয়তো এখানে আমরা দেখতে পাবো। তো এটা হতে পারে গুলমোহরে কী ছিল, যে গুলমোহরে যে হিরো সে বিশাল বড়লোক বাড়িতে থাকে, ঠিক আছে, কিন্তু তার অ্যাকচুয়ালি যে বাবা সে একটা গ্যারেজে কাজ করে, এবং সে সেটা বড় হয়ে জানতে পারে, এবং সে দূর থেকে তার বাবাকে দেখে কাঁদে। ওখানে হয়তো সুজিত মুখার্জি ফ্লিপ করে দিয়েছে যে বাধ্য হয়ে পরিস্থিতির দায়ে মেয়েটাকে বিক্রি করতে হয়েছিল টোটাকে, এখন সে যথেষ্ট বেশি বিত্তশালী, এবং এখন তার মেয়েকে যখন দেখে অন্য কারো সে নিজে পায় না তার মেয়েকে, এখন সে হয়তো কান্নাকাটি করে বা দুঃখ করে, এটা হতে পারে। এবার থিওরি ফাইভ হচ্ছে দেব, রুক্মিণী, স্বস্তিকা মিলে পুরো বিষয়টা সেট আপ করেছে টোটার জন্য। এখানে আমরা টোটাকে আউট অ্যান্ড আউট ভিলেন হিসেবে দেখতে পাবো। তো যখন অসহায় স্বস্তিকাকে বাড়ি থেকে অপমান করে বের করে দেয় টোটা, তারপর টোটা দেখে স্বস্তিকা বিশাল বড় কোম্পানির সিইও হয়ে গেছে, হিংসে হয় টোটার। কিন্তু টিভিতে হস্টেজ দেখে টোটা কী করে, যে টোটা দেখে কোম্পানি সিইও হয়ে গেছে, হিংসা টোটার, কিন্তু টিভিতে হস্টেজ দেখে টোটা যখন আর ক্ষতি করতে আসে তখন ফেঁসে যায় দেব রুক্মিণীর পাতা জালে, ঠিক আছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটা রায়চৌধুরী অ্যাজ এ ভিলেন আমরা কিন্তু এখানে দেখতে পাবো। তো এখানে জিনিসটা পুরো সেট আপটা কী করেছে না, যারা পোস্টারে আছে, সৃজিত মুখার্জির সিনেমায় ম্যাক্সিমাম পোস্টারে যারা থাকে তাদের মধ্যেই কিন্তু গল্পটা লুকিয়ে থাকে। যেরকম আমরা অনেক কিছু ভাবছিলাম যে আবির হতে পারে ভিলেন দ্বিতীয় পুরুষে, বা আমরা ভাবছিলাম যে আবির বাদে হয়তো প্রসেনজিৎকে ফিরিয়ে আনতে পারে ভিলেন হিসেবে, কিন্তু তারপরে আমরা দেখতে পাই যে মেন যে পোস্টার, সেই পোস্টারে যে মুখ রয়েছে, মানে হচ্ছে এক তো হচ্ছে পরমব্রত, এক হচ্ছে অনির্বাণ, এই দুজনের মধ্যেই কিন্তু গল্পটা ঘোরাফেরা করে। এখানেও হতো তাই, এখানে পুরো জিনিসটা সেট আপ, এই টেক্কার কার্ডটা পুরো সেট আপটা খেলেছে কে না, এই পুরো সেট আপটা খেলেছে দেব, রুক্মিণী, স্বস্তিকা। কার জন্য? টোটার জন্য। কেন না, সে ভিলেন, ঠিক আছে। তো স্বস্তিকাকে সে বাড়ি থেকে বের করে দেয় অপমান করে, ঠিক আছে। তো এটা হয়তো ফ্ল্যাশব্যাক, এবং এখানে স্বস্তিকার সাইডটা আমরা বুঝতে পারবো যে সে কীরকম অপমানিত হয়েছিল, এবং পরবর্তীকালে জেদটা তার মনে বসে যায়, এবং সে হচ্ছে সেই জেদটাকে ভর করে পরবর্তীকালে একটা কোম্পানির সিইও হয় নিজের চেষ্টায়, এবং সেইটা এত বড় উন্নতি করতে দেখে বা এত বড় পজিশনে পৌঁছাতে দেখে স্বস্তিকাকে হয়তো সেটা মেনে নিতে পারেনি টোটা, সেটা নিজের মন থেকে অ্যাকসেপ্ট করতে পারেনি। তো তার জন্য সে হয়তো মনে মনে প্রচুর ঈর্ষা করে, এবং সে চায় যেন প্রকরণের জন্য খারাপ হয় ইয়ের সাথে, স্বস্তিকার সাথে। তো এবার সে যখন দেখছে যে স্বস্তিকার সাথে খারাপ হচ্ছে, তখন কিন্তু সে নিজেকে আটকাতে পারে না, সে তখন আরও ক্ষতি করতে আসে, বা সে তখন এদের সাথে যোগাযোগ করে, এবং তখন এর কল রেকর্ডিং বা কিছু করে এটাকে ভাইরাল করে দিয়ে তখন তাকে ফাঁসিয়ে দেয়। এটাও হতে পারে। এবার উল্টোটা যদি বলেন যে না, টোটা কিন্তু ক্ষতি চায় এবং টোটাই দেবকে আর রুক্মিণীকে পাঠিয়েছে, তাহলে কিন্তু হবে না। তার কারণ হচ্ছে টোটা যদি দেবকে রুক্মিণীকে পাঠায় তাহলে কিন্তু দেব রুক্মিণী নিজেও খারাপ হয়ে গেল, ঠিক আছে। এবার এই অ্যাসপেক্টটা আমি উড়িয়ে দিতে পারছি না, বাট স্টিল এটাকে আমি অ্যাকসেপ্টও করতে পারছি না যে টোটা নিজেই দেবকে রুক্মিণীকে পাঠাবে, এটা কিন্তু নয়, ঠিক আছে। তার থেকে এটা হতে পারে যে স্বস্তিকা মুখার্জি নিজের ক্ষমতা দিয়ে দেবকে আর রুক্মিণীকে এটা করতে বলবে এই পুরো বিষয়টা, এবং যেই করবে মিডিয়ার সামনে চলে আসবে, তখন রেপুটেশন খারাপ হবে, তখন জিনিসটা একদম অরিজিনাল লাগছে, মনে হচ্ছে হ্যাঁ সত্যি করে রেপুটেশন খারাপ হয়েছে, তখন সেটা টোটা দেখে যথেষ্ট স্যাটিসফ্যাকশন পাবে, এবং সে মনে করবে যে এর থেকেও বেশি ক্ষতি হোক, এর থেকেও বেশি খারাপ হোক, তখন সে এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। এবার যোগাযোগ করার মারফত যখন সে কথা বলবে, তখন
হয়তো তার লোকেশন ট্রেস করে নেবে এবং যে কথাগুলো বলবে সেগুলো হয়তো রেকর্ড করে নেবে এবং এই লোকেশন ট্রেসিংয়ের মারফত তাকে গ্রেপ্তার করবে এবং সেই গ্রেপ্তার করার যে সাক্ষ্য সাবুত যেটাতে কোর্টে উঠে তাকে অভিযুক্ত প্রমাণ করবে সেটা প্রমাণ হিসেবে কাজ করবে এই রেকর্ডিংটা, যেটা তারা কল মারফত টোটার সাথে কথা বলার সময় তারা রেকর্ড করেছিল। এবং তারপরে টোটা তার সাথে কী কী করতো না করতো তার কিছু প্রমাণ স্বস্তিকার কাছে থাকবে, সে হয়তো একটা আই উইটনেস হবে। সুতরাং কোর্টে যখন কেসটা উঠবে আই উইটনেস হিসেবে স্বস্তিকা মুখার্জি থাকছে এবং তার পাশাপাশি প্রমাণ হিসেবে সাক্ষ্য প্রমাণ হিসেবে ওই টেপ রেকর্ডটা থাকছে এবং তারা এইভাবে হয়তো টোটা রায়চৌধুরীকে ফাঁসিয়ে দিতে পারে। তো এইটা পুরো জিনিসটা কিন্তু সেট আপ, এবং এই সেট আপটা যেটা জিনিসটা যখন ওয়ার্ক করবে, যে সেট আপটা আমরা সেকেন্ড হাফের পরে বুঝতে পারবো। তার আগে যদি গল্পটাকে অন্য দিকে মোড় করে পুরো ফোকাসটা স্বস্তিকা মুখার্জির দিকে ঘোরায় এবং ইন্টারভেল ব্লকেজে যদি টুইস্ট হিসেবে আসে যে স্বস্তিকা মুখার্জি অ্যাকচুয়ালি মেন কালপ্রিট নয়, মেন কালপ্রিট অন্য কেউ, এবং সেকেন্ড হাফ থেকে যদি টোটাকে দেখায় এবং তাকে ধরার টেকনিকটা দেখায়, তখন কিন্তু জিনিসটা অনেক বেশি রিলেটেবল হয়ে যাবে এবং সেখানে স্বস্তিকা মুখার্জির একটা ইমোশনাল লেয়ারও অ্যাড হচ্ছে, যে তাকে অনেক অন্যায় অত্যাচার সহ্য করতে হচ্ছে, অপমান সহ্য করতে হয়েছে, সেই জন্য সে বাধ্য হয়ে মাঝ রাস্তায় দেখা হয়েছে টোটা রায়চৌধুরী ফেলে দিয়ে চলে এসেছিলো, ঠিক আছে, প্রেগনেন্ট অবস্থায়, প্রেগনেন্ট ওমেন মাঝ রাস্তায় ফেলে চলে এসছে, তার উপর তাকে যাচ্ছে তো অপমান করছে এবং তার মানে মাথার কোনো ছাদ নেই, খাবার মানে সে যে খাবে সে খিদে মেটাবার কোনো খাবার নেই এবং সে প্রেগনেন্ট, তার পেটের মধ্যে একটা নিষ্পাপ শিশু রয়েছে, সেই অবস্থায় সে সেই শিশুটাকে কী করে বড় করবে, সে কী কী স্ট্রাগল করছে এবং তার জেদটা দাঁতে দাঁত চেপে বসে গিয়ে সে একটা কোম্পানির সিইও হচ্ছে। এই গল্পটাও তো অনেক বেশি কানেক্টেড হতে পারবে না মানুষ, শুধু তো থ্রিলার মানে শুধু তো টুইস্ট নয়, তার পাশাপাশি অবশ্যই এই ধরনের ইমোশনাল জার্নি যেটার সাথে আমরা নিজেদের জুড়তে পারবো। তো এটা হলে কিন্তু স্বস্তিকা মুখার্জির চরিত্রটা অনেক বেশি হাইলাইট হয়ে যাবে এবং পরবর্তীকালে যখন পাতা জালে যখন ধরতে যাবে টোটা হয়তো সবাইকে ফেলে পালাবে, তখন হয়তো রুক্মিণী কোনো একটা কন্ট্রিবিউশন করলো তাকে ধরার জন্য, তারপরে দেবের কন্ট্রিবিউশন থাকলো, দেবেরটা হয়তো এদের থেকে বেশি থাকবে এবং তিনজনে মিলে তখন টোটা রায়চৌধুরীকে ধরবে এবং তখন টোটা রায়চৌধুরীকে যখন ধরবে সে মেন কালপ্রিট হবে এবং তার হয়তো সাঙ্গপাঙ্গ হিসেবে আমরা পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখতে পারি, কারণ সেও এখানে একটা নেতার চরিত্র প্লে করছে এবং সেই নেতাটা ফ্রড, সে অ্যাজ এ ভিলেন থাকবে, কারণ সেখানে তার যেরকম সাজ পোশাক, যেরকম হাসি এবং যেভাবে জেস্টার, সেটা এতদিন ধরে সিনেমা দেখছি, মুভি দেখছি, সো সেটা কিন্তু অ্যাজিউম করে না ইম্পসিবল নয়। তো সে যেখানে নেগেটিভ শেড আছে সেটা বোঝা যাচ্ছে, তার সাথেও হয়তো টোটাল কোনো কানেকশান আছে, যে সে তার মারফত হয়তো একটা মানে পার্টির যে নেতা তার মারফত হয়তো তার মানে চেনাশোনা আছে এবং তার লোকাল গুন্ডা প্রচুর আছে এবং সেই মারফত সে স্বস্তিকাকে লোকাল গুন্ডা দিয়ে স্বস্তিকাকে অনেকবার কিন্তু মানে টেক ডাউন করার চেষ্টা করেছে, স্বস্তিকার ক্ষতি করার চেষ্টা করেছে এবং সেই অপমানটা তো স্বস্তিকার মধ্যে ছিলই, প্লাস স্বস্তিকা এখন একটা এত বড় কোম্পানির সিইও হয়েছে এবং তার সাথে এখনও যদি তার পিছনে লেগে থাকে টোটা রায়চৌধুরী, এখনও পিছনে লেগে থাকে তার ভাড়া করা গুড্ডা দিয়ে তার ক্ষতি করার চেষ্টা করে, তখন স্বস্তিকা মুখার্জি তো চাইবেই যে এটার একটা শেষ হোক এবং সে এমনভাবে প্ল্যান করবে যে এমনভাবে সেটা শেষ হবে যাতে এটার কখনো না রিজিউম হতে পারে এবং তার জন্য সে হয়তো অলরেডি দেব তার কাছে থাকবে, কারণ দেব চাকরির জন্য তার কাছে গেছিলো এবং সে দেবকে দিয়ে এবং তার হাতে তো মিডিয়া পুলিশ তো থাকেই, তো মিডিয়া পার্সন হিসেবে সৃজা আরিয়ান আর পুলিশ হিসেবে রুক্মিণী, এদেরকে কাজে লাগিয়ে সে হয়তো টার্ন ডাউন করবে টোটা রায়চৌধুরীকে। এটা ছিল থিওরি 5। এগুলো ছিল 5টা থিওরি, যে 5টা থিওরি মারফত কিন্তু টেক্কা সিনেমাটার যেটা গল্প যে এই দিকে যেতে পারে সেটা আমরা বুঝতে পারি। এবং থিওরি 3 যেটা সেম গল্পটা সৃজিত মুখার্জির যে সিনেমা সেটা হচ্ছে উমা, সেই সিনেমাতে কিন্তু আমরা দেখতে পাই এই সেম থিওরি, যেটা হচ্ছে থিওরি 3। এই থিওরি 3 যে গল্পটা সেটা কিন্তু সৃজিত মুখার্জি একবার উমা সিনেমাতে ইউজ করেছেন, যেখানে কিন্তু আমরা অঞ্জন দত্তকে দেখতে পাই তার ফ্ল্যাশব্যাক সিনে সৃজিত মুখার্জি যেটা ইউজ করেছেন। সুতরাং থিওরি 3 কিন্তু ইউজ করা যেতে পারে এবং থিওরি 3 থেকে থিওরি 5 অব্দি মানে থিওরি 3, থিওরি 4 এবং থিওরি 5 অনেক বেশি ডার্ক। এই সাথে আমরা এটা আলোচনা করেছি যে টুইস্টটা বা যে মোচড়টা বলা হচ্ছে সেটা কোন জায়গাতে প্লেস করলে বেটার হবে, ফার্স্ট হাফে না সেকেন্ড হাফে, এবং ইন্টারভেল ব্লকেজটা কী হবে এবং কোথায় গল্পটা বসলে স্টোরিটা আরও বেশি শক প্রোভাইড করতে পারে, সেগুলোও কিন্তু আলোচনা করা হয়েছে। সব মিলে এটাই ছিল গল্প এবং এখানে 5টা থিওরি বলা হয়েছে এবং কমেন্ট সেকশানে জানাও যে গল্পটা আর কী দিকে যেতে পারে বলে মনে হয় এবং সেইগুলো যখন ট্রেলার বেরোবে তখন ট্রেলার অ্যানালাইসিসে সেই গল্পগুলো কিন্তু আমি নেব এবং টোটাল 10টা থিওরি বলা হবে, টিজারে 5টা থিওরি এবং ট্রেলারে টোটাল 10টা থিওরি এবং সেইখানে আলোচনা করা যাবে গল্পের মোচড়টা আরও কী দিকে যেতে পারে এবং আরও কী দিকে গল্পটা গেলে আরও বেশি করে কিন্তু এই টুইস্টগুলো ওয়ার্ক করতে পারে এবং সেই 10টা থিওরিতে আমরা আলোচনা করব
যে এই গল্পের ঠিক কোন জায়গায় টুইস্টটা রাখতে হবে এবং ক্লাইম্যাক্সের পোর্শনটা কতটা বেশি হাই দিতে হবে এবং ইন্টারভেল ব্লকেজটা কত সুন্দর করে বুনতে হবে যাতে গল্পটা লোকের কিন্তু ভাল লাগে, যেরকম 22 শ্রাবণ লেগেছিলো ওই লেভেলের না হলেও একটা ভালো ফিডিং দেয়, দুবার দেখার ইন্টারেস্ট যেন দর্শকের থাকে, ট্রোল না হয়ে যায়। সো সেটা নিয়ে আলোচনা করবো। তো ভিডিওটা কেমন লাগলো যেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।